মেজর সিনহার চরিত্রে শাকিব খান দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন জয়া আহসান। কনসার্টে গানের ফাঁকে র্যাপারদের অশ্লীল ভাষার ব্যবহার যা বলছেন শিল্পীরা, এখন আর অভিনয় করতে ভালো লাগে না জানিয়েছেন ডলি জোহর। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রয়াত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত শাকিব ফাহাদ। এটি তার প্রথম চলচ্চিত্র। 2020 সালের 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে খুন হন মেজর সিনহা, যে হত্যাকাণ্ড নিয়ে সে সময় বেশ আলোচনা হয়। আলোচিত সেই চরিত্রেই পর্দায় আসছেন শাকিব খান। 26 বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। আগামী মাস সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণ। নির্মাতা জানান, ছবিতে যেমন থাকবে দেশপ্রেম, তেমনি থাকবে অ্যাকশন, রোমান্স, আর তাই সত্য ঘটনা অবলম্বনে হলেও এতে সিনেমাটিক কিছু যোগ বিয়োগ করা হবে। জানা গেছে ছবিটি ঈদ উৎসবে নয়, মুক্তি পাবে বছরের কোনো এক শুক্রবারে। দীর্ঘদিন ধরেই একটা সুন্দর প্রেমের সম্পর্কে আছেন জয়া আহসান, এই কথাটি নিজেই স্বীকার করেছেন তিনি। আর সেই খবরে এখন খবরের শিরোনামে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। জয়া আহসান জানান, মানুষ একা থাকতে পারে না, তাই তার জীবনেও বিশেষ কেউ আছেন। তবে যার সাথে প্রেমের সম্পর্কে আছেন সে সিনেমার কেউ নন বলেও জানিয়েছেন অভিনেত্রী। মূলত কলকাতা ভিত্তিক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নিজের ব্যক্তি জীবন কেন্দ্রিক এসব তথ্য জানান জয়া, যেখানে উপস্থাপকের করা প্রশ্নে এটিও বলেন বিয়ে করার সিদ্ধান্ত এখনও নেননি তিনি। গেল ঈদে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসানের দুই ছবি তাণ্ডব ও উৎসব। এরপর জুলাই আগস্টে নতুন দুই ছবি ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা নিয়ে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া। এই দুই ছবির প্রচারণার স্বার্থেই মূলত ওপার বাংলায় বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন তিনি। কনসার্টে গানের ফাঁকে অশ্লীল ভাষার ব্যবহার করছেন র্যাপার শিল্পীরা, জানিয়ে সংস্কৃতি অঙ্গনে উঠেছে সমালোচনা। 5 আগস্ট কিংবা তার আগের আয়োজনে র্যাপারদের অশ্লীল ভাষা কিংবা অঙ্গভঙ্গিতে প্রশ্ন উঠেছে এই শিল্প নিয়ে। যদিও নিজেদের বিরুদ্ধে এমন সব অভিযোগ মানতে নারাজ এই শিল্পের শিল্পীরা। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারের উন্মুক্ত মঞ্চের দৃশ্য এটি, যেখানে গানের ফাঁকে অশ্লীল শব্দ ব্যবহার করায় হিপহপ শিল্পীদের উপর বোতল ছুঁড়ে মারছেন দর্শকরা। এই ঘটনার কয়েকদিন পর 5 আগস্ট মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে আবারও অশালীন শব্দ ব্যবহার করেন র্যাপ শিল্পীরা। তখন মঞ্চে ছিলেন চট্টগ্রামের হিপহপ হুড নামের এক গানের দল। জাতীয় টেলিভিশনে এমন অশালীন গান প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশীয় বিনোদন অঙ্গনের শিল্পীরা। নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেন, হিপহপের নামে অসভ্য শব্দ চয়ন ও বিটিভির সম্প্রচার বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না। হিপহপ গানের এমন অশালীন ভাষার ব্যবহার ভালো চোখে দেখছেন না খুদ র্যাপ শিল্পীরা। গোলকিউব দলের প্রধান বলেন, এটা তাদের ভাষা নয়। র্যাপ বা হিপহপ কালচারটা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা জায়গা, মিউজিকটা। তো ওই জায়গার মধ্যে যদি ধরেন কোনো শিল্পী ওই অনেক অডিয়েন্সের ক্রাউড দেখে যদি ওরা খুশিতে কোনো ওভার এক্সাইটেডে এমন কিছু বইলা ফেলে, ধরেন অনেকের কাছে অনেক কিছু নর্মাল, আবার অনেকের কাছে অনেক কিছু নর্মাল না। তো হয়তো বা এই জিনিসটা যে করছে তারা নর্মালি নিয়ে করছে, বাট যারা এটা নিয়ে কথা বলতেছে হয়তো বা তাদের কাছে এই জিনিসটা নর্মাল লাগে নাই। তো জিনিসটা এটা হইতে পারে আর কি। যাদের নিয়ে এত কথা এত অভিযোগ, সেই হিপহপ হুড ব্যান্ড দিলেন 5 আগস্টের ঘটনার ব্যাখ্যা। প্রথমত 5 আগস্টের মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রাম হয়েছে সেখানে আমিও ছিলাম সিটিজি হিপহপ হুডের হয়ে, এবং যখন এই লাইনটা বলা হয়েছে আমি স্টেজেই ছিলাম। ফার্স্ট অফ অল আমিও পার্সোনালি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা এরকম শব্দ হয়তো বলা উচিত না, কিন্তু যারা মানে সুশীলতা দেখাচ্ছে, ইট ওয়াজ জাস্ট সিলি লাইন। এটা একটা পারফরমেন্সের মাঝখানে ক্রাউডের সাথে ইন্টারাকশন করার জন্য এটা জাস্ট ছোট্ট একটা লাইন। আরও খারাপ খারাপ কথাবার্তা মানুষ স্টেজে বলে। গান মানুষের আনন্দের খোরাক, আর তাই গানের সুরে অশালীন ব্যবহার ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে জানান সংস্কৃতিজনেরা।
আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন সেই 14 বছর আগে 2011 সালে। ছেড়ে এসেছেন একাধিক প্রযোজক পরিচালকদের কাছে পাওনা 34 লাখ টাকা। দর্শক, বলছি অগ্রজ অভিনেত্রী ডলি জহুরের কথা। চ্যানেল 24 এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, অভিনয় করতে এখন আর ভালো লাগে না তার। ডলি জহুর, সকলের কাছে যিনি পরিচিত ডলিমা নামে। লক্ষ্মী ভাই আমার। এক জীবনে মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা আর বড় পর্দার কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। বর্তমানের নাটক কিংবা সিনেমায় খুব একটা দেখা যায় না ডলি জহুরকে। সম্প্রতি এক আলাপচারিতায় এ বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছেন দেশের গুণী এই অভিনয় শিল্পী। অভিনয় ব্যস্ততা নাই আমার, কারণ আমি অভিনয় করতে ভালো লাগে না এখন। আর ভালো লাগে না কেন, এটা কি করে বুঝাবো? আগের মতো আচ্ছা, এতগুলো স্টেজ দেখে এসছি আমি। সময়ের সঙ্গে সঙ্গে তো কাজের ক্ষেত্রটা, পরিবেশটা অনেক চেঞ্জ না এখন। কাজেই অত ভালো লাগার কথা না এখন। নিজের উপর আস্থা, শক্তি বা বিশ্বাসগুলো হারিয়ে গেছে, তো কী করে কাজ করব? কিন্তু কাজ তো করতে ইচ্ছে করে, এটা সত্যি কথা। আমার দর্শকরা দেখতে চায়, অনেকেই অনেকদিন কাজ না করলে প্রশ্ন করে কাজ করছেন না কেন, বা আপনাদের নাটকে দেখতে ইচ্ছে করে। কিন্তু আগের মতো ভালো লাগে না, সত্যি কথা। তারপরে করতে ইচ্ছে করে না তা না। চলচ্চিত্রে দীর্ঘ সময়ের অভিনয় জীবনে সম্মানীর বকেয়া 34 লাখ টাকা না পাওয়ার গল্পটাও আলাপচারিতায় বলেন পর্দার এই মা। আমি যেদিন ইন্ডাস্ট্রিকে চলে আসি, 11 সালে চলে আসি ওখান থেকে, আর করিনি, ওই শেষ। তার আগ পর্যন্ত আমি 34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি, মার পাট করে। পয়সা কম পাই আমরা, রেমুনারেশন তো হিরো হিরোইনের মতো পাই না। ধর্মীয়ভাবে আমরা যখন অসহায় হয়ে পড়ি, যখন আমরা দেখি যে আর পারবো না, তখন ওই যে একজনের উপর ছেড়ে দেই, আমি তার উপরে ছেড়ে দিছি। যে আমি কাউকে বদদোয়া করি না, তো হক যদি আমার টাকা, যদি আমার হকের টাকা হয়, এর তো একটা বিচার হবেই। 21 পদক থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়ে। তবে এসবের মূল্য দর্শকদের ভালোবাসার কাছে কিছুই না, বললেন ডলি জহুর। আমি কোনো পুরস্কারে খুব একটা অনুপ্রাণিত হই না, কারণ আমাকে যখন খুব দর্শকরা ভালোবাসে, রাস্তাঘাটে দেখে আরেকবার দেখতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আপনাকে আমার ভালো লাগে বলে, এইটা আমার জন্য বিরাট বড় একটা পুরস্কার মনে হয়। ওই একটা পুতুল আমার জন্য কিছু না। ওই একটা অনুষ্ঠানে আমার হাতে তুলে দিল, আমি একটা পুরস্কার পেয়ে গেলাম, এটা বলার তো কিছু নাই। ওটা পেয়ে গেছি বা সবাই জানে, পেপারে আসছে, টেলিভিশনে খবরে বলছে, এই মনে হয়। কিন্তু আমার দর্শক সারা জীবনের জন্য আমার পুরস্কার। গুণী এই অভিনেত্রীর চাওয়া অভিনয় জীবনের সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গী করে বাকি জীবনটা তিনি দর্শক আর সহকর্মীদের ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে চান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অশরীরী হয়ে ফিরে এসেছেন ওপার বাংলার অভিনেত্রী ইথিকা পল। সাথে 7 রূপে নিজেকে হাজির করবেন অভিনেতা সোহম চক্রবর্তী। এমনটা দেখা যাবে বহুরূপ ছবির প্রেক্ষাপটে। চলতি মাসেই দর্শক উপভোগ করবে সোহম ইথিকা অভিনীত প্রথম এই সিনেমাটি। প্রচারের স্বার্থে এরই মাঝে ইউটিউবে প্রকাশ পেয়েছে বহুরূপের এক ঝলক। 1 মিনিট 14 সেকেন্ডের সেই ট্রিজারের শুরু থেকে শেষ পুরোটাই সাসপেন্স আর থ্রিলারে ভরপুর। দেখা গিয়েছে একের পর এক ঘটে যাওয়া খুন, যার পেছনে জড়িয়ে আছে কোনো এক লোমহর্ষক ঘটনা। সোহম চক্রবর্তী হাজির হয়েছেন ভিন্ন ভিন্ন রহস্যময় লুকে, আর ইথিকা পলকে দেখা যাচ্ছে ভূতের বেশে। আকাশ মালাকারের পরিচালনায় বহুরূপ ছবিটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 29 আগস্ট। 29 আগস্ট টলিউডে যখন মুক্তি পাবে বহুরূপ, তখন বলিউডে আলোর মুখ দেখবে পরম সুন্দরী, যেখানে প্রথমবার একসাথে বড় পর্দায় হাজির হবেন জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা। রোমান্টিক গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন তুষার জালৌট। প্রথমবারের মতো রূপালী পর্দায় রোমান্টিক জুটি হয়ে একসাথে ধরা দিতে যাচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বলছি সিনেমা পরম সুন্দরীর কথা। ছবির গল্পটি মূলত এগিয়েছে 2 ভিন্ন সংস্কৃতির মানুষের প্রেমকে কেন্দ্র করে, যেখানে কেরালার শান্ত সবুজ জলপথে ভাসছে ভালোবাসার নৌকা, আর ঢেউ ছুঁয়ে যাচ্ছে হৃদয়, আর হাসি মিশে যাচ্ছে সংস্কৃতির রঙে।
আর এসবের মধ্যেই দুই ভিন্ন পৃথিবীর মানুষ একে অপরের চোখে খুঁজে পায় জীবনের নতুন গল্প। সামাজিক টানাপোড়েন, ভুল বুঝাবুঝির মিশেলে সাজানো বলিউডের নতুন চমক পরম সুন্দরী, যেটি পরিচালনা করেছেন তুষার জলট। সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের পাশাপাশি আরও থাকছেন সঞ্জয় কাপুর, মনজোট সিং ও রাজীব কান্ডেলওয়ালার মতো অভিনয় শিল্পীরাও। চলতি বছরের 29 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা পরম সুন্দরী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্তির আগেই একের পর এক রেকর্ড করছে রজনীকান্তের ছবি কুলি। বড় বাজেটের এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ঘরে তুলেছে 66% খরচ। পিঙ্কভিলার তথ্য মতে রজনীকান্তের কুলি সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে 375 কোটি রুপি। এরই মাঝে আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে আয় হয়েছে প্রায় 250 কোটি। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব 68 কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কাঙ্গরাজ পরিচালিত এই ছবিটি তামিল চলচ্চিত্রের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। অ্যাকশন থ্রিলার ঘরানার কুলিতে দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তিনি ছাড়াও আরও আছেন আমির খান, নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যা রাজের মতো তারকারা। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা খবর। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে শিল্পী SM সুলতানের জন্ম শতবর্ষ উৎসব। কিংবদন্তি এই চিত্রশিল্পীর জন্ম শতবর্ষ উপলক্ষে রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মিলনায়তনে হয়েছে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আয়োজনে শিল্পী SM সুলতানকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি আলোচনা করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভসের যৌথ আয়োজনে 7 দিনে যেমন থাকছে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার, তেমনি চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আছে চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত SM সুলতানের জন্ম শতবর্ষ উৎসবের এই আয়োজনের পর্দা নামবে 16 আগস্ট। নজর দেব ঘরের সৌন্দর্যে। ধুলো ময়লা থেকে রক্ষা করার সাথে রুচিশীলতার প্রকাশ পায় ঘর জুড়ে মানানসই পর্দা। বাজার জুড়ে সুলভ মূল্যে মিলছে নানা ডিজাইনের উন্নত কোয়ালিটির এক্সপোর্টেড পর্দা। জানাবো কোথায় আর কেমন দামে মিলছে তা। ঘরের চার দেয়ালেও লাগে সাজের ছোঁয়া। রঙিন পর্দায় বদলে যায় আবহাওয়া। সূর্যের আলোয় নেটের ঝিলিক, বাতাসে দুলে ওঠে বাহারি রঙের ক্যানভাস। ঢাকার ব্যস্ততম বিপণী বিতান এলিফ্যান্ট রোড যেন পরিণত হয়েছে ঘর সাজানোর এক রঙিন রাজ্যে। বাহারি রঙের পর্দা, হালকা নেট কাপড়ে শুকনো ডিজাইন, সবই মিলছে এক ছাদের নিচে। এই পর্দাটাকে বলা হয় আপনার শাটিন পর্দা। এইটা আপনার গজ হলো 1150 টাকা। 7 কুচি 1 পিস পর্দা আমরা বিক্রি করি 3000 টাকা, সেলাই সহ আয়রন সহ কমপ্লিট। পুরো পর্দাটাই সুতায় কাজ করা, এই জন্য রেট একটু বেশি। শুধু তাই নয়, যারা চান রুমে একটু সাটল লুক, তাদের জন্য আছে এক রঙা হেভি ফ্যাব্রিক্স পর্দার সমাহার। এই কাপড়টা শ্যানেল কাপড়, একটা গোল্ডেন, খুবই চমৎকার একটা কাপড়। তারপরে একটা প্রোডাক্ট আছে, এটাও খুবই চমৎকার। এটার 4টা-5টা কালার হয়, এক কালারের ভিতরে সবগুলি, কিন্তু এক কালারের মধ্যে কোয়ালিটি আছে। অন্যদিকে নেট ও ভিন্ন কারুকাজের পর্দাগুলো ঘরের সৌন্দর্য বাড়াতে দারুণভাবে জনপ্রিয়। মাকড়সা কাপড় বলি, টিস্যুর উপরে মাকড়সা ডিজাইন বলি। এই ডিজাইনটা খুবই একটা চমৎকার ডিজাইন। এটা আপনার ধরেন একটা পিস 6 কুচির একটা পর্দা আপনার 2300 থেকে 2500 টাকা। এখন যদি আমি কুচি বাড়ায় দিই 8 কুচি 10 কুচি, এটা ডেকোরেশন বেশি চলে আমাদের। এমনকি দামের ক্ষেত্রেও রয়েছে স্বস্তির ছোঁয়া। ছোট ঘর হোক বা বড়, পর্দার মিটার অনুযায়ী দাম সবার সাধ্যের মধ্যেই। সর্বনিম্ন 800 থেকে শুরু করে 7000, 5000, 6000 টাকা পর্যন্ত পর্দা আছে। আর আমাদের পর্দা প্রত্যেকটা পর্দাই বাইরের, একটা দেশি না। আমাদের সবগুলি পর্দা চাইনিজ।
তাই নয়, পর্দার পাশাপাশি দোকানগুলোতে আরও দেখা যাচ্ছে উইন্ডো ব্লাইন্ডস, ওয়াল হ্যাঙ্গারের এক সাজানো সেট। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। চায়ের কাপে এসেছে সময়ের ছোঁয়া। এক সময়ে যেখানে ছিল শুধু রং চা আর দুধ চা, এখন সেইখানে জায়গা করে নিয়েছে মাল্টা, মরিচ, গুড় সহ নানা রকম ফ্লেভার। স্বাদের এই বদলে যাওয়ার যাত্রা শুধু চা নয়, বদলে দিচ্ছে আড্ডার ধরনও। সকাল কিংবা দুপুর, বিকাল অথবা সন্ধ্যা রাত, সবসময় সঙ্গী হয় এক কাপ চা। গল্প আড্ডা তো বটেই, অনেক আনন্দের মুহূর্তে যেমন সঙ্গী হয় চা, তেমনি সঙ্গী হয় দুশ্চিন্তার মাঝেও। বাঙালিদের কাছে এই পানীয় যেন অলিখিত, অপরিহার্য। একটা সময় চা মানেই ছিল দুধ চা কিংবা রং চা হলেও সময়ের সাথে বদলেছে চিত্র, বদলেছে উপাদান। চা পাতা, দুধ আর চিনির সাথে এখন যোগ হয়েছে লেবু সহ নানা ফল, বিভিন্ন মশলার পাশাপাশি মরিচ। এখন লেবু চা, মালটার চা, তেঁতুল চা, গুড়ের চা, মালটোবা চা, কফি চা, আদা চা, দুধ চা, এগুলো আর কি। পনির চা। রং চা হচ্ছে 10 টাকা, মালটা চা হচ্ছে 15 টাকা। দুধ চা 2 আইটেমের পাওয়া যায়, গুড়ের চা আছে, চিনির চা আছে। গুড়ের চাটা 20 টাকা, চিনির চাটা হচ্ছে 15 টাকা। মাল্টা চা যেমন হালকা টক মিষ্টি স্বাদে নতুন অভিজ্ঞতা দেয়, তেমনি মরিচ চায়ের ঝাঁঝ দেয় অন্যরকম অনুভূতি। চায়ের যে আলাদা একটা যে আমরা ফ্লেভার পেতাম, সেটা তো আর ফ্লেভার নাই। এখন তো ওই তেঁতুল, মালটার ফ্লেভার পাচ্ছি। চায়ের যে স্বাদ সেটা হচ্ছে না, এটা একটা যে গরম জুসের মতো হয়ে যাচ্ছে। লাল চায়ের মধ্যে আমরা দেখছি কাঁচামরিচ দিয়ে, টক দিয়ে করছে। এগুলো আসলে চায়ের বিভিন্ন স্বাদের ভিন্নতার জন্য, এবং এই ভিন্নতাগুলোই আমাদের আসলে তরুণ প্রজন্মের কাছে খুব ভালো লাগছে। যাই করি না কারণ আমাদের দিন শেষে হলো কি, আমাদের ওই রং চাটার প্রতি আমাদের সবাই একটা আসক্ত। ঢাকায় এখন জনপ্রিয় ফ্লেভারের চায়ের মধ্যে রয়েছে মাল্টা চা, লেমন গ্রাস চা, গুড় চা, মরিচের চা, আদা মধু চা। এই পরিবর্তন শুধু স্বাদে নয়, বদলে দিয়েছে চা সংস্কৃতির ছবিও। যেখানে আগে চা ছিল আড্ডার বাহানা, এখন তা হয়ে উঠছে ফুড ফটোগ্রাফির উপলক্ষ। সময় বদলেছে চায়ের স্বাদ, তবে চায়ের কাপে গল্প আর আড্ডা আছে আগের মতোই উজ্জ্বল, প্রাণবন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ছোটবেলায় রাজার 3 মেয়ের গল্পটা নিশ্চয়ই শুনেছেন। লবণের মতো ভালোবাসার অপরাধে ছোট্ট রাজকন্যাকে যে যেতে হয়েছিল বনবাসে। সেই গল্পে যাচ্ছি না দর্শক, বরং আপনাদের জানাবো লবণের এমন গুণ যাতে করে এই বর্ষায় ভালো থাকবে ঘরের ফ্রিজ। চলছে বর্ষার মৌসুম, সবদিকেই স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই আবহাওয়ায় ফ্রিজে থেকেও নষ্ট হচ্ছে শাকসবজি। তবে কিছুটা বুদ্ধি খরচ করলেই হবে সমস্যার সমাধান। লবণের ব্যবহার মুক্তি দিতে পারে এই সমস্যা থেকে। বারবার দরজা খোলার কারণে বৃষ্টির দিনে ফ্রিজে বাইরের আর্দ্র হাওয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে ফ্রিজও এই সময় বেশি আর্দ্র হয়ে থাকে। তাই ফ্রিজে রাখতে পারেন লবণ, কারণ লবণে থাকে হাইগ্রোস্কোপিক, যা সহজেই আর্দ্রতা শুষে নিতে পারে। ফ্রিজে 1 বাটি লবণ রাখলে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে এর ভেতর শুষ্ক থাকে, আর আর্দ্রতা থেকে জন্ম নেওয়া ব্যাকটেরিয়ার দাপটও কমে যায়। স্বাভাবিকভাবে তাতে ফ্রিজের দুর্গন্ধও কমে যায়। তবে অতিরিক্ত লবণ নয়, 100 থেকে 150 গ্রাম লবণ ফ্রিজের ভেতর বাটিতে এক কোণে রেখে দিন। সপ্তাহখানেক পর তা আবার বদলে ফেলুন। অন্যদিকে ফ্রিজ বেশি আর্দ্র হয়ে গেলে কম্প্রেসারের ওপর চাপ পড়ে, ফলে বিদ্যুতের খরচ বাড়ে। এতে কম্প্রেসার তড়িঘড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই লবণ রাখলে সম্ভব হবে এই আশঙ্কা থেকেও মুক্তি পাওয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে স্প্রিং সামার কালেকশন নিয়ে অংশ নিয়েছিল বিশ্বসেরা ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল। এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের সে আয়োজনে র্যাম্প ওয়াক করেছেন ডুয়া লিপা, লিলি রোজের মতো নামি দামি মডেলস। কেমন ছিল শ্যানেলের সেই ফ্যাশনের মঞ্চ, দেখবো এবারে তারই এক ঝলক।
ফ্যাশনের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল শ্যানেলের ফল উইন্টার 2025-2026 কালেকশন প্রদর্শনী। স্থানটি ছিল প্যারিসের বিখ্যাত গ্র্যান্ড প্যালেস, যেখানে স্বচ্ছ কাচের ছাদ আর ঐতিহাসিক স্থাপত্যের মাঝে সাজানো হয়েছিল আধুনিক ও অনন্য রানওয়ে। শোতে অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ মডেলরা। র্যাম্প ওয়াক করেছেন ডুয়া লিপা, লিলি রোজের মতো নামি দামি মডেল, যারা শ্যানেলের নতুন মৌসুমের ডিজাইন উপস্থাপন করেছেন দর্শকদের সামনে। পোশাকে দেখা গেছে শ্যানেলের স্বাক্ষরধর্মী এলিগেন্স, সাদা, কালো ও নিরপেক্ষ রঙের আধুনিক কোট, লেয়ার্ড ড্রেস, নেটওয়ার এবং হালকা শীতকালীন অ্যাক্সেসরিজ। দর্শক সারি ছিল নান্দনিক। আন্তর্জাতিক ফ্যাশন সমালোচক, ম্যাগাজিন সম্পাদক, তারকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং শ্যানেল অনুরাগীদের উপস্থিতি শোটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। মঞ্চসজ্জায় ছিল এক বিশাল কালো রঙের সর্পিলাকার স্থাপনা, যা মডেলদের হাঁটার পথে নাটকীয় সৌন্দর্য যোগ করেছে। প্যারিস ফ্যাশন উইকের এই শো শুধু পোশাক নয়, বরং সৃজনশীলতা ও বিলাসিতার এক অসাধারণ উদাহরণ হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।